এবার ইসরায়েলি সেনাদের উপর তুলকারেম ব্রিগেডের ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আরো 4টি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার রাফাতে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত অন্তত 6 জন। এদিকে আরো 2টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলের প্রস্তাব মেনে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ হামাসের। এদিকে নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিল 7টি দেশ। ইরানের যুদ্ধের হুঁশিয়ারিতে নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়তে বলল সৌদি আরব। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইহুদি ভোটারদের সমর্থন নিয়ে বাইডেন শিবিরে উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলি সেনাদের উপর তুলকারেম ব্রিগেডের ভয়াবহ হামলা। গাজার তুলকারেমের নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর উপর হামলা দাবি করেছে তুলকারেম ব্রিগেড। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, অভিযান চালানোর সময় সেনাবাহিনীর একটি সামরিক যান বোমার উপর দিয়ে চলে যায়। ওই সময় ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এক্সে ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টকৃত ভিডিওতে তুলকারেমের ভবন থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ইসলামিক জিহাদ জানায়, ইসরায়েলি অভিযানে তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে, এছাড়া আরো 5 জন আহত হয়েছে। এরপর ইসরায়েলি সেনাদের উপর হামলার এই ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালামিয়াকে মুক্তি দিয়েছে। আল জাজিরার একজন সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন। আবু সালামিয়াকে গত বছরের নভেম্বরে ইসরায়েলি সামরিক অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে আরো 4টি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। লোহিত ও ভূমধ্য সাগরে 4টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। শনিবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এক টেলিভিশন বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দায় স্বীকার করেছেন। একটি সামুদ্রিক সংস্থা বলেছে, জাহাজটিকে লক্ষ্য করে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, এছাড়া ভূমধ্য সাগরে 2টি জাহাজ সহ আরো 3টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হুতিরা। গোষ্ঠীটি বলেছে, ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে তারা। ইয়াহিয়া সারি বলেছেন, গোষ্ঠীটি তেলবাহী ট্যাঙ্কার ডেলোনিক্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটি সরাসরি আঘাত করেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এর আগে বলেছিল, জাহাজটিকে ইয়েমেনি বন্দর হোদেইদা থেকে 150 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে লক্ষ্যবস্তু করা হয়। তবে জাহাজটিতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি, সেটি উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে সারি আরো বলেছেন, লোহিত সাগরে আইওনিস জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাঙ্কার এবং ভূমধ্য সাগরে জোহানেস মারস্কো জাহাজেও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার রাফাতে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত অন্তত 6 জন। গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, 4 দিন আগে গাজার উত্তর অঞ্চলে সুজাইয়াতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক। বাসিন্দারা জানান, ট্যাঙ্ক থেকে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে গোলা ছোড়া হয়। এতে অনেক পরিবার আটকা পড়ে যায় এবং তাদের বের হয়ে আসার কোনো পথ নেই। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সুজাইয়া থেকে 60 থেকে 80 হাজারের মতো লোক ঘর ছাড়া হয়েছে। 50 বছর বয়সী শিহাম আল শাওয়া বলেন, যারা এখানে এখনো আমাদের মতো যারা আছি, আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত অন্তত 37,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত অন্তত 90,000। এদিকে আরো 2টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আরো 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, তবে দ্বিতীয়টি সম্ভবত বিস্ফোরিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার নতুন করে সামরিক মহড়া জবাব জোরালো এবং অপ্রতিরোধ্যভাবে দেওয়া হবে এমন অঙ্গীকারের পরেই উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহর জাঙ্গন থেকে 10 মিনিট ব্যবধানে 2টি ক্ষেপণাস্ত্র ছড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি 600 কিলোমিটার উড়েছে এবং দ্বিতীয়টি 120 কিলোমিটার। তবে এসব ক্ষেপণাস্ত্র কোথায় গিয়ে পড়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র লি সাং জুন জানান, সম্ভবত দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের সমস্যা হয়েছে। দক্ষিণ কোরিয়ার অজ্ঞাত সামরিক সূত্রে বলা দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র খুব সম্ভবত দেশটির অভ্যন্তরেই বিধ্বস্ত হয়েছে। গত কয়েক বছর থেকেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে। তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। এবার ইসরায়েলের প্রস্তাব মেনে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ হামাসের। যুক্তরাষ্ট্র সরকার হামাসকে দখলদার ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। হামাসের লেবানন প্রতিনিধি উসামা হামদান শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার এই অভিযোগ জানান। তবে তেল আবিবের দেওয়া এই প্রস্তাবে হামাস গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত দিয়েছে তা মেনে নেওয়া হয়নি বলেও জানান তিনি। উসামা হামদান বলেন, মার্কিন প্রশাসন ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে। এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে চাকাচিক্য করার লক্ষ্যে মার্কিন প্রশাসনের একটি অপচেষ্টা। তিনি বলেন, ইসরায়েল গত 7 অক্টোবর থেকে গাজায় যে ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে তাতে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিব দেশটির অস্ত্রের চালান না পেলে ইসরায়েলকে বহু আগেই গাজায় গণহত্যা বন্ধ করতে হতো। এ সময় যুদ্ধের ময়দানে ইসরায়েলের পক্ষে অবলম্বন করা সত্ত্বেও মার্কিন সরকার যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হামাসের এই মুখপাত্র। হামদান বলেন, হামাস গাজায় যে যুদ্ধবিরতি চায় সেটি হতে হবে স্থায়ী এবং উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু নেতানিয়াহুর সরকার গাজায় ফিলিস্তিনিদের আটক তার পণবন্দীদের মুক্ত করে নিতে সাময়িক যুদ্ধবিরতি দিতে চায়। এদিকে নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিল 7টি দেশ। গাজা যুদ্ধ কেন্দ্র করেই বেড়ে চলেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইসরায়েল হামাস যুদ্ধের উত্তেজনা ছাড়িয়েছে লেবাননেও। ইতোমধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই চরম আকার ধারণ করেছে, যার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে আরো একটি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছেন। শনিবার বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, আরো 5টি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। অন্যদিকে শুক্রবার অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি অং লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের লেবাননে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এবার ইরানের যুদ্ধের হুঁশিয়ারিতে নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়তে বলল সৌদি আরব। দক্ষিণ লেবাননের চলতি ঘটনা প্রবাহের উপর ঘনিষ্ঠ নজরদারি রাখা হচ্ছে বলে শনিবার লেবাননে সৌদি আরবের দূতাবাস জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। তেল আবিবকে সতর্ক করে ইরান বলেছে, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস তার সঙ্গে লড়াইয়ে নামবে। এদিকে সৌদি আরবের নাগরিকদের প্রতি লেবানন সফর এড়িয়ে চলতে এর আগে জানানোর আহ্বানের উপর জোর দিয়েছে দূতাবাস। একই সঙ্গে লেবাননে অবস্থানরত নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার অনুরোধ জানিয়েছে তারা। পাশাপাশি পরামর্শ দিয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের। ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পর নিজেদের নাগরিকদের প্রতি এই নির্দেশ ও পরামর্শ দিল সৌদি আরব। তেল আবিবকে সতর্ক করে গতকাল ইরান বলেছে, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস তার সঙ্গে লড়াইয়ে নামবে। এদিকে ইহুদি ভোটারদের সমর্থন নিয়ে বাইডেন শিবিরে উদ্বেগ। 7 অক্টোবর হামাসের হামলা ও ইসরায়েলের প্রতিক্রিয়া হিসেবে গাজায় নির্বিচার হত্যাযজ্ঞের ফলে ডেমোক্রেটিক পার্টিতে উদ্বেগ দেখা দিয়েছে। আসন্ন নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে
বাইডেনের ইহুদি ভোটারদের সমর্থন কমে যাওয়ার সম্ভাবনা ডেমোক্র্যাটদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে হবে। ইসরায়েল হামাস যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় আরব বংশোদ্ভূত আমেরিকান ও প্রগতিশীল ইহুদি আমেরিকানদের মধ্যে বাইডেনের অবস্থান নড়বড়ে হয়ে উঠেছে। পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, উইসকনসিন ও অ্যারিজোনার মতো ব্যাটেল গ্রাউন্ড রাজ্যগুলোয় ইহুদি আমেরিকানদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাইডেনের নির্বাচনী শিবির নিয়মিত জুইশ ওমেন ফর জো নামে একটি অনুষ্ঠান পরিচালনা করছে এবং শিগগিরই একজন ফেইথ এনগেজমেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে, যার ইহুদি ভোটারদের সঙ্গে যোগাযোগ থাকবে। তবে অনেক ইহুদি নেতা অভিযোগ করেছেন তারা যথেষ্ট যোগাযোগ দেখতে পাচ্ছেন না। জুইশ ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকার নেতারা হতাশা প্রকাশ করেছেন, প্রগতিশীল মিত্ররা তাদের পরিত্যাগ করছেন। এতে তাদের রাজনৈতিকভাবে গৃহহীন মনে হচ্ছে। মিশিগানের ইহুদি ভোটারদের মধ্যে হতাশা দেখা গেছে, বাইডেন দলের বামপন্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।